ওসমান হাদির হত্যাকারী নিজেই ফাঁস করে দিলেন বিএনপির কোন কোন বড় নেতারা ছিলেন এর ইন্ধনে, কার কার কথায় গুলিবিদ্ধ করেছিলেন হাদিকে। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার নিজের মুখে সব দোষ স্বীকার করে অসংখ্য আসামির নাম বলে বিএনপির তারেক রহমান সহ সবাই এইবার ফেঁসে গিয়েছে। এই নিয়ে বাংলাদেশে আবারও তোলপাড় পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে 2 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে। তো এই ঘটনায় প্রধান যে অভিযুক্ত ছিল তার নাম ছিল ফয়সাল। সর্বশেষ গেল মাসখানেক আগে সম্ভবত এই ঘটনাটির পরপর আমরা দেখলাম যে দুবাই থেকে আপনার ফয়সাল একটি ভিডিও বার্তা দিয়েছে। শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই 2 কালপ্রিট পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। শহীদ উসমান হাদিকে ভালোবাসে না, শহীদ উসমান হাদির বিচার চায় না এমন মানুষ বাংলাদেশে নাই। হ্যাঁ, দেশের প্রত্যেকটা জনগণ শহীদ উসমান হাদি মামলার সঠিক বিচার চায়। আজকে সেই প্রধান 2 আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে গ্রেপ্তার হয়ে তাদের নিজের মুখ থেকে চাঞ্চল্যকর অনেক কথা স্বীকার করে, বিএনপির অনেক বাঘা বাঘা নেতার নাম স্বীকার করে, এমনকি তারেক রহমানও এই মামলার মধ্যে ফেঁসে যান। দর্শক শ্রোতা, সবার সন্দেহ ছিল বিএনপি নেতা মির্জা আব্বাসের উপর। এখন সেই সন্দেহের সাথে আরো অনেক সন্দেহ যোগ হয় এবং বাংলাদেশে নতুন অনেক তথ্য এবং নতুন অনেক পরিস্থিতি তৈরি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ফয়সালের অবস্থা এবং উসমান হাদি মামলার সর্বশেষ সকল তথ্য সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা। যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে বা কারা ছিল এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসল মাস্টার মাইন্ড? কেন এই ভয়ঙ্কর খুনিরা আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি খুন। অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান 2 আসামি পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স এক অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং সুকৌশলী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে খুশির বন্যা। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ধর্ষ খুনিরা ভারতে গেল কিভাবে? STF দেয়া তথ্য অনুযায়ী খুনের পর এই অপরাধীরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি। নিজেদের আসল পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশের চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে 2 পলাতক আসামি পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য। তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশের প্রবেশের জন্যই এই বনগাঁ সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে STF এর চৌকস দল যখন বনগাঁ এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই 2 পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে।
এই চাঞ্চল্যকর খবরের আরও গভীরে যাওয়ার আগে এবং মাস্টার মাইন্ডদের নিয়ে কথা বলার আগে আপনাদের মনে করিয়ে দিই, দেশ বিদেশের এমন সব সত্য এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রেফতারের পর রবিবার তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের দায়ে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আদালত পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এরপর কি হবে। যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বর্তমান সরকারের এখন প্রধান দায়িত্ব হবে দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হবে বলে আশা করা যায়। তবে এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল, এই দুই খুনিকে আর্থিকভাবে রাজনৈতিকভাবে কারা সহযোগিতা করেছে। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে। সেই নৃশংস ঘটনার পর বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় ওঠে, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে কয়েকজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে এবং ফাঁসি দড়িতে ঝোলায়। খুবই চাঞ্চল্যকর তথ্য, এবং ইতিমধ্যে আপডেটটা আপনারা পেয়ে গেছেন যে ভারত থেকে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার আমলে সর্বশেষ যে হত্যাকাণ্ডটি নিয়ে নানান আলোচনা হয়েছে, সেটা বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে, রাগ হয়েছে, গোস্বা হয়েছে, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে। তো এই ঘটনায় প্রধান যে অভিযুক্ত ছিল তার নাম ছিল ফয়সাল। সর্বশেষ গেল মাসখানেক আগে সম্ভবত এই ঘটনাটির পরপর আমরা দেখলাম যে দুবাই থেকে আপনার ফয়সাল একটি ভিডিও বার্তা দিয়েছে। এমনকি ভিডিওতে সে দাবি করেছিল যে সে আসলে দুবাইয়ে আছে, আর কিভাবে সে এসেছে এই সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছিল, আর বলছিল যে ভাই এই ঘটনার মূল মাস্টারমাইন্ড আমি না, বা আমি ঘটনা ঘটাইনি, এটা সরকারি খাতা থেকে খরচ করা হয়েছে হাদিরে। তো যাই হোক, এই হাদির যিনি হত্যাকাণ্ডের অভিযুক্ত আছেন, শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আরেকজন আলমগীর, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিটটা যায় ভারতের পশ্চিমবঙ্গের যে পুলিশ বাহিনী আছেন তাদের উপর। গতকালকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে যে গোপন সূত্রে এসটিএফ খবর পায় বাংলাদেশের চাঁদাবাজি, খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক আপনার দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই অভিযান চালিয়ে 7 মার্চ রাত এবং 8 মার্চ ভোরে মধ্যবর্তী সময়টাতে বনগাঁ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন আপনার ফয়সাল করিম মাসুদ, যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং আলমগীর ঢাকার বাসিন্দা। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে, যেটা জানা গেছে পুলিশের বক্তব্য হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি যে হত্যাকাণ্ড সেখানে জড়িত ছিল। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ারই পরিকল্পনা করছিল। এই ঘটনায় অলরেডি একটি মামলা করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক 2 আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বলা হচ্ছে যে গত 14 ডিসেম্বর আমরা যেই মূল এই ঘটনা দেখলাম, সারা বাংলাদেশ কাঁপলো। তো এরপরই আপনার পালিয়ে গিয়েছিল ময়মনসিংহ সীমান্ত দিয়ে। তারা দুজন কোন সীমান্তে পালাইছে? ময়মনসিংহ সীমান্ত দিয়ে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ যিনি আছেন, তিনি বলছেন যে এই 2 শুটার ফয়সাল এবং আলমগীর গেল শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপর একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকেন। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার তারা আবার পাল্টে ফেলেন। তারা অন্য একটি প্রাইভেট কারে করে উপজেলার ধারা বাজার পেট্রোল পাম্পে পৌঁছান। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। বাংলাদেশে অবৈধ ইউনূস সরকারের আমলে শরীফ ওসমান হাদি নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক গুটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল।
হাদি হত্যাকারী হিসাবে একবার আওয়ামী লীগকে, একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে ভারতেরই পশ্চিমবঙ্গে কথিত হাদি হত্যাকারী হিসাবে দুজনকে গ্রেপ্তার এবং পুলিশের কাছে তাদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। মনে হচ্ছে আগামী 2-3 দিন আবারও হাদি এবং হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিরও নয়া গতিপথ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ নাটকীয়তা, পাল্টাপাল্টি অভিযোগ এবং তুমুল রাজনৈতিক অস্থিতিশীলতার পর অবশেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিঃসন্দেহে এই মুহূর্তে ঢাকার রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। গত শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF কর্তৃক এই দুই অভিযুক্তকে গ্রেপ্তারের খবরটি যখন রোববার প্রকাশ্যে আসে, তখন ঢাকার তদন্তকারী সংস্থাগুলোর পূর্ববর্তী দাবি এবং বিশ্বাসযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় পুলিশের ভাষ্যমতে বাংলাদেশে চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এই দুজন ভারতে অবস্থান করছিলেন এবং পরিস্থিতি ঠান্ডা হলে পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিলেন। আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, যা এই রহস্য জট খোলার প্রাথমিক ধাপ মাত্র। এই গ্রেপ্তারের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্য সামনে এসেছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ তদন্তের এক বড়সড় গলদ অথবা সাজানো চিত্রনাট্যের দিকে ইঙ্গিত করছে। স্মরণ করা যেতে পারে যে হাদি হত্যার পর বাংলাদেশে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। হত্যার দায়ভার সরাসরি আওয়ামী লীগ এবং প্রতিবেশী দেশ ভারতের ওপর চাপিয়ে দিয়ে এক অরাজক পরিস্থিতির জন্ম দেওয়া হয়েছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ভারতই আজ হাদি হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারত যদি সত্যি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগর হতো, তবে তারা কি নিজেদের মাটিতে হত্যাকারীদের আশ্রয় দেওয়ার পরিবর্তে গ্রেপ্তার করে উল্টো বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করত? কোন রাষ্ট্র কি তার নিজের অ্যাসেট বা গুপ্তচরের পরিচয় এভাবে ফাঁস করে দেয়? এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত ভারতীয় এজেন্সির কারসাজি নামক যে ধোঁয়াশা তৈরি করা হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তা অনেকাংশে ফিকে হয়ে গেছে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা। হাদি হত্যার পর তড়িঘড়ি করে যেভাবে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল তা এখন দিবালোকের মতো পরিষ্কার। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী, সেই আলোচিত প্রধান দুই আসামি, সেই শুটার যাকে নিয়ে এত কিছু, কখনো শোনা যায় যে তিনি বাংলাদেশে আছেন, কখনো ভারত গেছেন, আবার কেউ বলে দুবাই, অনেক কিছুই। কিন্তু শেষ পর্যন্ত একদম চূড়ান্ত সঠিক খবর যে শরীফ ওসমান হাদির সেই হত্যাকারী শুটার, যাকে ধরতে পুরো বাংলাদেশের দাবি ছিল, কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এই খুশিতে ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমে গেছে। তারা ওসমান হাদির হত্যার বিচার চাচ্ছে এবং অনেকেই বলছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হোক, অনতিবিলম্বে রহস্য উদ্ঘাটন করা হোক, ইত্যাদি ইত্যাদি। আবার ভারত সরকারও তাদেরকে রিমান্ডে নিয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, এমনকি এক্সট্রাডিশনের ট্রিটি অলরেডি শুরু হয়ে গেছে, মানে এক্সট্রাডিশনের প্রক্রিয়া, মানে তাকে ফিরিয়ে আনার 14 দিনের রিমান্ড। বাংলাদেশের হত্যাকারী ভারত পুলিশ রিমান্ডে নিয়েছে 14 দিনের এবং খুব দ্রুত ফিরিয়ে দিবে। এই সামগ্রিক যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দর, দেখতে ভালো, কিন্তু এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। দেখেন, প্রথম হচ্ছে যে ভারতের আচার আচরণ এখানে সন্দেহজনক মনে হয়। কারণ সাথে সাথে 14 দিনের রিমান্ডে নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারবে এই আশা করা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, একটু অতি উৎসাহী মনে হয়। কেন অতি উৎসাহী মনে হয়? অনেক কিছু করতে পারে। প্রথম কথা হচ্ছে স্বাভাবিক হিসাব যে বিএনপি ওসমান হাদিকে ওন করে না, বিএনপি মহাসচিব ওসমান হাদিকে চেনে না। আর ইউনূস সরকার ওয়াজ ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবে। ইউনূসের ক্লোজ লোক ছিল শরীফ ওসমান হাদি এবং ইউনূসের আবেগ ছিল, ইউনূস সরকার উপদেষ্টাদের ইমোশন ছিল। সেই ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করা গেল না, আর এখন বিএনপি সরকারের আমলে গ্রেপ্তার, একটু অতি উৎসাহ বেশি হয়ে গেল না? এই বেশি হওয়াটাই রহস্যজনক। স্বাভাবিক ছিল যে ভারতে যদি পলাতক থাকে, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত শক্তিশালী। আপনারা ইন্ডিয়ার সিরিয়াল দেখেছেন এক সময়, সিআইডি, ইন্ডিয়ার সিআইডি অতি সূক্ষ্মভাবে যে কোনো আসামিকে
কয়েকদিনের মধ্যে ধরতে পারে। সেখানে একজন মোস্ট ওয়ান্টেড আসামি, ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।